নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। প্রেস কর্নারে আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি। আর এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, শর্ট দিতে বিধাননগর আদালতে অভিষেক, ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, এক এক করে তাদের সঙ্গে কথা বলবো। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। প্রথমে এই মুহূর্তের আপডেটটা জানবো, সুপ্রিয়। দেখো, ইতিমধ্যে কিন্তু প্রায় 10 মিনিটের কাছাকাছি সময় অতিক্রান্ত হতে চললো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিধাননগর আদালত চত্বরে এসে পৌঁছে গেছেন। এখন যে পেপার ওয়ার্কস বা লিগ্যাল যে প্রথম ধাপের যে প্রক্রিয়া রয়েছে সেগুলো চলছে, এবং সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু ভয়েস স্যাম্পেল অর্থাৎ কণ্ঠস্বরের নমুনা নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে, এবং সেই প্রক্রিয়া কিন্তু বেশ খানিকটা সময় ধরেও চলবে, এমনটাই কিন্তু আমরা আদালত চত্বর থেকে জানতে পারছি। তবে আজকে কিন্তু বলা যেতে পারে একেবারে বাধ্য হয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ডিজে মামলাতে কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর আদালতে এসে হাজির হলেন। তার কারণ ইতিপূর্বে দুবার, প্রথম 30শে জুন তাকে সিআইডির তরফ থেকে আদালতের অনুমতি নিয়ে নোটিশ পাঠানো হয়েছিল বিধাননগর আদালতে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজির হননি। তার পরবর্তীতে দ্বিতীয়বার তাকে 8ই জুলাই নোটিশ পাঠানো হয়েছিল হাজির হয়ে নমুনা দেওয়ার জন্য, কিন্তু সেবারও তিনি হাজিরা দেননি। হাজিরা না দিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, এবং সেক্ষেত্রে তিনি যেটা জানিয়েছিলেন যে এই কণ্ঠস্বর যে তারই, সেটা তিনি স্বীকার করে নিচ্ছেন। তাহলে নতুন করে আবার আদালতে হাজির হয়ে কেন কণ্ঠস্বরের নমুনা বা ভয়েস স্যাম্পল দিতে হবে? কিন্তু আদালত কিন্তু কোনোভাবেই তার সেই যুক্তি গ্রহণ করেনি, উল্টে তাকে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। এমনকি আজকে অর্থাৎ 15ই জুন বেলা 12টার মধ্যে বিধাননগর আদালতে হাজির হয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার যে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে সেই দিন ধার্য করা হয়। আর সেই মতোই আমরা যেটা দেখলাম, একেবারে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে, কারণ শুধুমাত্র বেলা 12টার ডেডলাইন কলকাতা হাইকোর্টের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছিল তা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আদালতে এলে তার নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয় সেই বিষয়টাও কিন্তু পুলিশ প্রশাসনকে বিশেষভাবে নজর রাখার জন্য বলা হয়েছিল। আর তার জন্যই আমরা দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সনকে বলবো এখন একটু দেখানোর জন্য ঘুরিয়ে, এখনও কিন্তু বাইরে বিশাল সংখ্যায় পুলিশের বাহিনী, র্যাফের জওয়ান, এমনকি বিধাননগর কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তাদের উপস্থিতি রয়েছে। একেবারে পুলিশি কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়েই কিন্তু গাড়িতে এসে পৌঁছানোর পর, গাড়ি থেকে নামার পর ঠিক এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়েই কিন্তু, এই যে আমার সামনের যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। এখন কিছু পেপার ওয়ার্কস বা লিগাল যে প্রথম ধাপের যে কাজ, সেই প্রক্রিয়া চলছে, এবং এই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু ভয়েস স্যাম্পল নেওয়ার যে প্রক্রিয়া বা কণ্ঠস্বরের নমুনা নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা শুরু হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার কিন্তু বেশ খানিকটা সময় আগেই আমরা যেটা দেখেছিলাম যে সিআইডি তদন্তকারী অফিসার থেকে শুরু করে অন্যান্য যারা অফিসিয়ালরা তারা এসে পৌঁছে গেছেন। এমনকি এই আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু তার যে ভয়েস স্যাম্পল নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা শুরু হবে। এবং এই কণ্ঠস্বরের নমুনা নেওয়ার পরবর্তীতে কিন্তু তদন্তকারীরা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এই যে 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর পর যে ডিজে বাজবে, এই যে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই সমস্ত যে ফুটেজ তদন্তকারীরা সংগ্রহ করেছেন, সেখানকার যে কণ্ঠস্বর বা অডিও, সেই অডিওর সঙ্গে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সশরীরে হাজির হয়ে তিনি যে নমুনা দেবেন, ভয়েস স্যাম্পল দেবেন, সেই স্যাম্পল তারা কিন্তু মিলিয়ে দেখতে চাইছেন। অর্থাৎ কোথাও গিয়ে একেবারে গোটা বিষয়টা যাতে সুনিশ্চিত হওয়া যায়, সেই জন্যই কিন্তু আজকের এই যে লিগ্যাল প্রসেস। তুমি আমাদের সঙ্গে থাকো, যিনি প্রধান অভিযোগকারী তার বক্তব্য কি এই নিয়ে আপনাদেরকে শোনাই। আমি রাজনীতির লোক নই, আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, সাধারণ মানুষের কথা আমি তুলে ধরেছি কোর্টের কাছে। আমার বক্তব্যটা হচ্ছে যে তৃণমূল যদি জিতে আসতো, তাহলে যে লিস্টটা তৈরি হয়েছিল, যেটা ক্যামাক স্ট্রিটে এখনও পড়ে আছে, প্রায় 17,000-এর মতো মনে হয় নামের লিস্ট আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ, ব্লক ওয়াইজ এবং ওয়ার্ড ওয়াইজ একটা লিস্টিং করা আছে। সেই মানুষগুলো তো সাধারণ মানুষ, তারা যে কোনো পার্টিকে সমর্থন করতেই পারেন। সেই মানুষগুলোর উপরে যদি আজকে অত্যাচার হতো, যদি মানে অজস্র মহিলার রেপ হতো, তাহলে তার দায়ভার কে নিত? আজকে যদি তৃণমূল জিতেছে, যদি এটা করতো, তাহলে এগুলো বন্ধ হওয়া প্রয়োজন। রাজনীতির মতো চলুক না, রাজনীতির জায়গায় থাকুক। আর সাধারণ মানুষ তো আজকে কেউ তৃণমূলকে সাপোর্ট করেন, কালকে কেউ বিজেপিকে করবেন, পরশুদিন কেউ কংগ্রেসকে করবেন। সাধারণ মানুষ তো এটা নয়, কিন্তু সাধারণ মানুষের জীবনগুলোকে কেন এটা ছিনিমিনি খেলবে? এটারই প্রতিবাদ আমার। এটা যিনি অভিযোগকারী তার বক্তব্য আপনারা শুনলেন। আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সুশোভন, আমাদের সঙ্গে রয়েছে। সুশোভনের সঙ্গে একবার কথা বলি। সুশোভন, আজ তোমার সঙ্গে সকাল থেকেই কথা হচ্ছিল, এবং প্রশ্ন এটাই ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেন নাকি এড়িয়ে যান। তিনি হাজিরা দিলে এই কণ্ঠস্বর, তার এই কণ্ঠস্বর এই তদন্তের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, এই সমস্ত বিষয়টা যদি আরো একবার বলো। দেখো, এই কণ্ঠস্বর তা তদন্ত ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো যে একজন অভিযোগকারী বাগুইআটি থানায় একটি অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগ নেওয়ার পর বাগুইআটি থানা তদন্ত শুরু করে। সেই তদন্তের ভার রাজ্য পুলিশের সিআইডির কাছে যায়। সিআইডি যখন তদন্ত শুরু করে, তখন তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন।
অভিযোগকারী যিনি তাকে ডাকা হয়েছিল তিনিও গিয়েছিলেন। অর্থাৎ এই যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু অনেকটা দূর এগিয়েছে। পরবর্তীকালে কিন্তু কণ্ঠস্বরের যে নমুনা সংগ্রহ, সেই সংগ্রহের কাজের জন্য কিন্তু বিধাননগর আদালতে কথা বলা হয় এবং তারপর দেখা যায় যে বিধাননগর আদালতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়। কিন্তু দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে আসেননি, তিনি চলে গেছিলেন কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট কিন্তু তাকে উল্টো বলে দিয়েছিল যে একেবারে যে নির্দিষ্ট সময়, অর্থাৎ এই আজকের দিনে দুপুর 12টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হতে হবে। তার কারণ সেখানে তার রক্ষা কবচ পর্যন্ত রয়েছে, কিন্তু তিনি কেন হাজির হচ্ছেন না, এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠেছিল। এবং সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে দুপুর 12টা ছিল তার কাছে ডেডলাইন, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। তিনি কিন্তু 12টা বাজার ঠিক 5 মিনিট আগেই তিনি কিন্তু আজকে এখানে চলে এলেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে তদন্তের যে একেবারে প্রক্রিয়া, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যুক্তি ছিল যে তিনি বলছেন তিনি এই যে বক্তব্য শোনা যাচ্ছে, যে ব্যক্তি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে বক্তব্য শোনা যাচ্ছে সেটা নিজেরই বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন। কিন্তু তারপরেও কিন্তু আদালত মনে করেছে যে এই যে কণ্ঠস্বরের নমুনা, সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজন রয়েছে। এমনকি এই যে বিচার পর্ব বা এই যে শুনানি পর্ব, সেটাও কিন্তু কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। কলকাতা হাইকোর্টেও কিন্তু বলা হয়েছে যে যদি আদালত মনে করে যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে তদন্তের স্বার্থে, তাহলে কিন্তু সেটা করতে হয়। সেই জায়গা দিয়ে কিন্তু তদন্তকারী সংস্থাকে কোনোভাবে কিছু বলা যায় না এবং এই জায়গাতে কিন্তু কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে। তারপর দেখা যায় যে মহামান্য কলকাতা হাইকোর্ট তাকে একদম সময় দিন বেঁধে দিল, যেটা হলো আজকের দিন দুপুর 12টা। ঠিক তার 5 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে এলেন। অর্থাৎ হাইকোর্টের কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এলেন এবং আসার পর যে তদন্ত বাগুইআটি থানায় গেছিল বা অভিযোগ হয়েছিল, সেই অভিযোগ আস্তে আস্তে বাগুইআটি থানায় তদন্ত করতে করতে রাজ্য পুলিশের সিআইডি, এখন বর্তমানে বিধাননগর কোর্ট, এবং যেখানে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা এখনও পর্যন্ত চলছে। তদন্তকারীরা মনে করছেন যে এই তদন্ত করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের দরকার রয়েছে এবং সেই জন্যই সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও বেশ কিছু একেবারে বলা যায় যে ইলেকট্রনিক এভিডেন্স তাদের কাছে রয়েছে, ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে, যে যিনি অভিযোগ করেছেন তার বক্তব্য তাদের কাছে রয়েছে। অর্থাৎ একাধিক তথ্য, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ, বিভিন্ন তথ্যকে সামনে রেখে কিন্তু তদন্তকারীরা মনে করছেন তারা তদন্তে এগিয়ে নিয়ে যাবেন। যা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা। তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে থাকো। কি দেবেন না দেবেন দিতে বাধ্য হবেন নি, সেটা নিয়ে কোনো চর্চার বিষয় নেই। দেননি কেন একদিন হাজিরা, আর দিতে বাধ্য হবেন। যতক্ষণ না চালে বিশ্বাস নেই, যান, কমপক্ষে আদালতের প্রতি যে সম্মান সেটুকু তো রাখুন। দেখুন, হাইকোর্টের চাপে কণ্ঠস্বরের নমুনা দিতে বাধ্য হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু কণ্ঠস্বরের নমুনা দিতে এত আপত্তি কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, এত টালবাহানা কিসের জন্য? একটা কণ্ঠস্বরের নমুনাই তো, তিনি তো স্বীকারও করেছিলেন এর আগেই, আমরা দেখেছিলাম মিডিয়ার সামনেও বলেছিলেন যে সেই কণ্ঠস্বর তারই। তাহলে নমুনা দিতে এত আপত্তি কেন? কিছু ভয় পাচ্ছিলেন তিনি? দেখো, এটাই কিন্তু ওয়াকিবহল মহল মনে করছে যে কোথাও গিয়ে একটা আশঙ্কা করছিলেন আজ এই যে ভয়েস স্যাম্পল তিনি দেওয়ার জন্য এসছেন, বা ইতিপূর্বে বারবার সিআইডির তরফ থেকে ডিজে হুমকি মামলার তদন্তে তার যে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল এবং সেই হাজিরা তিনি নিজে এড়িয়ে যাচ্ছিলেন বা কণ্ঠস্বরের নমুনা দিতে চাইছিলেন না, পাল্টা তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আশঙ্কা করছিলেন যে তার এই কণ্ঠস্বরের নমুনা দিলে সেই নমুনা, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু যে এই একটি মামলাতে তার জিজ্ঞাসাবাদ চলছে বা তাকে ডেকে পাঠানো হচ্ছে এমনটা নয়, কেন্দ্রীয় এজেন্সির কিন্তু একাধিক মামলা রয়েছে, সিবিআই, ইডির, সেই সমস্ত মামলাতেও কিন্তু তিনি তদন্তের আওতায় রয়েছেন। তো সেই সমস্ত জায়গাতে কোথাও গিয়ে তার এই কণ্ঠস্বরের নমুনা ব্যবহার করা হতে পারে এরকম কোনো আশঙ্কা তিনি করছিলেন। কারণ ইতিপূর্বে বিভিন্ন কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, তার যে টেলিফোনিক কনভারসেশন, সেই জায়গা থেকে তার কণ্ঠস্বরের নমুনা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সংগ্রহ করেছে এবং সুজয় কৃষ্ণ ভদ্রর সঙ্গে কার কার কী কী কথোপকথন হয়েছে সেই বিষয়গুলো মিলিয়ে দেখতে গিয়ে কোথাও গিয়ে তার এই নমুনা ব্যবহার করা হতে পারে এরকম একটা আশঙ্কা কোথাও গিয়ে করছিলেন, এমন একটা ওয়াকিবহল মহল মনে করছেন। আর সেই আশঙ্কার জায়গা থেকেই হয়তো তিনি এত গড়িমসি করছিলেন এই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য। কিন্তু অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাধ্য হয়ে একেবারে সশরীরে বিধাননগর আদালতে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে হুমকির মামলাতে তিনি কণ্ঠস্বরের নমুনা দেবেন এবং সেই প্রক্রিয়া কিন্তু আর কিছু সময়ের মধ্যেই শুরু হবে। এবং এই পরিস্থিতি যে তৈরি হলো, সেক্ষেত্রে তোমাকে যেটা জানাই যে 4 তারিখ ভোটের ফল বেরোনোর পর যে ডিজে বাজবে এ ধরনের যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রথমে বাগুইআটি থানা
একটি অভিযোগ দায়ের হয়। রাজীব সরকার তিনি অভিযোগ করেছিলেন, পরবর্তীতে সেই অভিযোগ যায় বিধাননগর সাইবার পিএসে এবং সেখান থেকে তদন্তভার গ্রহণ করে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ অর্থাৎ সিআইডি তদন্তভার নেওয়ার পর আমরা যেটা দেখেছিলাম যে গত 17ই জুন প্রথম ভবানী ভবনে সশরীরে হাজিরা দিতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দীর্ঘ বেশ কয়েক ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং কি তার পাশাপাশি যেটা আমরা সিআইডি সূত্রে জানতে পেরেছিলাম যে এই নির্বাচনী প্রচার পর্ব চলাকালীন বিভিন্ন জায়গাতে গিয়ে এই যে মন্তব্য করেছিলেন বা এই ধরনের যে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন তার যে সমস্ত ভিডিও ফুটেজ সেগুলোও তদন্তকারীরা সংগ্রহ করেছেন। আর সেই ফুটেজের যে অডিও, সেই অডিওর সঙ্গেই বা কণ্ঠস্বরের সঙ্গেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে কণ্ঠস্বর তদন্তকারীরা মিলিয়ে দেখতে চাইছেন। আর সেই কারণেই সিআইডির তরফ থেকে বিধাননগর আদালতে আবেদন করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য। আর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমে 30শে জুনের দিন ধার্য হয়েছিল বা আদালত নির্দেশ দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজির হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে আদালতে এই আর্জি করা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কণ্ঠস্বরের নমুনা যেন অন্য তদন্তের ক্ষেত্রে ব্যবহার না করা হয়। সে বিষয়ে আদালত কি তাদের যে দাবি বা আর্জি সেই আর্জির মান্যতা রেখেছে? দেখো, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে এই যে দাবি করা হয়েছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু বিশেষ কোনো গুরুত্ব দেয়নি বলা যেতে পারে কলকাতা হাইকোর্ট। উপরন্তু তাকে কিন্তু তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছিল। তার কারণ আদালতের তরফ থেকে কিন্তু যেটা বলা হয় যে তার রক্ষা কাগজ রয়েছে, তা সত্ত্বেও তিনি কেন যেতে চাইছেন না বা তার যাওয়ার ক্ষেত্রে এত আপত্তি কোথায়। এমনকি আদালতের তরফ থেকে একথাও আমরা অবজারভেশনে আমরা শুনেছি যে তার রক্ষা কাগজ প্রয়োজনে কিন্তু তাহলে আদালত তুলে নিতে বাধ্য হবেন। এবং তার পরবর্তীতেই কিন্তু একেবারে আজকের বেলা 12টার যে ডেডলাইন সেই ডেডলাইন দেওয়া হয় এবং সশরীরে তাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ কোথাও গিয়ে আজকে যদি তিনি হাজিরা না দিতেন বা কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য না পৌঁছতেন সেক্ষেত্রে কিন্তু আদালত অবমাননার সামিল হতো তার এই পদক্ষেপ। কিন্তু সেই পথে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটলেন না। অবশেষে তিনি বাধ্য হয়েই বলা যেতে পারে এক প্রকার সশরীরে হাজিরা দিতে এসছেন এবং এখানে তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু সেই প্রক্রিয়া শুরু হবে। আমার ক্যামেরা পার্সন গৌরবকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য একেবারে আদালত চত্বরের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢোকার সময় আমরা যেটা দেখেছিলাম একদম কড়া আটোসাটো নিরাপত্তা বেষ্টনী। এখনও কিন্তু ঠিক একইভাবে বাইরে পুলিশ ডিপ্লয়মেন্ট রয়েছে, র্যাফের জওয়ানরা রয়েছে। আমরা একটু ভেতরের দিকে এগিয়ে আসার চেষ্টা করি, একেবারে সামনের দিকে যেখান থেকে আদালত চত্বরের ভেতরে যাওয়া যায় সেখানেও কিন্তু একেবারে র্যাফের জওয়ানদের পোস্টিং করে রাখা হয়েছে, তারা মোতায়েন রয়েছে। অর্থাৎ কোনোভাবে বাইরে থেকে কেউ যাতে ভেতরে পৌঁছতে না পারে বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকে কিন্তু বিশেষভাবে পুলিশের তরফ থেকে নজর রাখা। সঙ্গে থাকো, অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সে চাকরি করতেন সুজয় কৃষ্ণ। আপনার মনে আছে যে কালীঘাটের কাকু, তারও কণ্ঠস্বরের নমুনা একসময় নেওয়া হয়েছিল। নিয়োগ দুর্নীতিতে 100 কোটি টাকা তুলেছিলেন এই সুজয় কৃষ্ণ। এই দাবি কেন্দ্রীয় এজেন্সি 19 কোটি টাকা দিয়েছিলেন বলে দাবি করেছিলেন মিডলম্যান তাপস মণ্ডল। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, যে বিষয়টা বলছিলাম যে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু, তারও একসময় কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, টাকা তোলার অভিযোগ রয়েছে কেন্দ্রীয় এজেন্সির তরফে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কার কারণটা কি? তিনি যে এত টালবাহানা করছিলেন তার কারণটা কি? যে এই সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে তার কনভারসেশন বা তার টেলিফোনিক কনভারসেশন বা তার কণ্ঠস্বরের নমুনা সেটা মেলানো হতে পারে। একেবারে দেখো, এই ওয়াকিবল মহল কিন্তু এই আশঙ্কাই করছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই যে মামলায় যে কণ্ঠস্বরের নমুনা কথা বলা হয়েছিল তিনি কিন্তু একবারে আসেননি, এটা তার তৃতীয়বার, এবং তৃতীয়বারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সশরীরে আসতে পেরেছেন। অর্থাৎ তিনি কেন টালবাহানা করছিলেন? ওয়াকিবল মহল মনে করছে যে যেহেতু তার নামে একাধিক মামলা রয়েছে, এখনও পর্যন্ত সেগুলো বিচারাধীন, এবং তার মধ্যে কিন্তু তুমি জানো যে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, তারও কিন্তু কণ্ঠস্বরের নমুনা যখন সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়েছিল তখন কিন্তু তদন্তকারী সংস্থাকে একাধিকবার থমকে যেতে হয়েছিল, একাধিকবার বিভিন্ন সময়, কোনো সময় একেবারে হসপিটালে, কোনো সময় সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে গিয়ে কণ্ঠস্বরের নমুনা নিতে গিয়েও কিন্তু নিতে পারিনি একাধিক সমস্যার জন্য। এবং এই যে জায়গায় সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছিল। অর্থাৎ এই যে বিষয়টা ওয়াকিবল মনে করছে যে এই যে তার যে বক্তব্য, সেই বক্তব্যে যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর কোথাও ব্যবহার হতে পারে, সেই জন্য কিন্তু তিনি হয়তো নাও আসতে পারেন, যেটা ওয়াকিবল মহলের মত। কিন্তু যেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তারা কিন্তু একেবারে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কারণে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কারণে ডাকা হচ্ছে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই এই বক্তব্য রেখেছেন, তাহলে আর কেন কণ্ঠস্বরের নমুনা? কিন্তু আদালত একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে তদন্তকারী কোনো সংস্থা যদি মনে করে তদন্তের জন্য
কোনো একটি বিষয়কে গুরুত্ব দিচ্ছেন বা প্রাধান্য দিচ্ছেন, তাহলে কোনোদিন আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা বলা একদম হচ্ছে। সুশোভন, আর এই যা তদন্তে অভিষেক তিনি সাহায্য করেননি, সহায়তা করেননি এতদিন, তাই জন্য তাকে তীব্র ভর্ৎসনাও করা হয়, সেটাও মনে আছে। আচ্ছা, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখুন, অযোগ্যদের নিয়োগের জন্য কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে 19 কোটি টাকা দিয়েছিলেন বলে দাবি করেছিলেন নিয়োগ দুর্নীতির মিডলম্যান তাপস মণ্ডল। মোট কত টাকা আপনার মাধ্যমে কুন্তলের কাছে গেছে? টোটাল 19,44,50,000 টাকা। এটা কি কয়েকটা ফেজে? হ্যাঁ, কয়েকটা পেজে, মানে 16 থেকে 21 পর্যন্ত নগদে কুন্তলকে হাতে দেওয়া হয়েছিল? সব নগদ, সব নগদ। আমি একটা ডায়েরি মেনটেন করতাম যে যত টাকাই নিয়ে যাবে ওই লিখে রাখবে। আবার যখন টাকা কেউ দিতে যেত ওই ডায়েরিটা সঙ্গে করে নিত, কুন্তলটা সই করে টাকাটা নিত। কুন্তল সেটা কাকে দিত এবং সেটা শেষমেশ কার কাছে পৌঁছাতো? শেষমেশ কাকুর কাছে পৌঁছাতো। আর কাকু যেহেতু অভিষেক ব্যানার্জির লোক, আর ও অভিষেক ব্যানার্জির নাম করেই যেহেতু টাকাগুলো নিচ্ছে, তো আমি কনফার্ম ছিলাম কাকু মানে অভিষেকের লোক, অতএব অভিষেকের কাছে টাকাটা পৌঁছাচ্ছে। কখনো সুজয় কৃষ্ণ ভদ্রের কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বা নাম উচ্চারণ শুনতে পেয়েছেন? হ্যাঁ, উনি অবশ্য অভিষেক ব্যানার্জি বলতেন না, আমার সাহেব, এই কথাটা বলতেন। কি বলতেন সাহেবের নাম করে? আমার সাহেব খুব চাপ দিচ্ছে, টাকাটা না দিলে ইন্টারভিউ ভেরিফিকেশান বন্ধ হয়ে যাবে, ইমিডিয়েট এই অমুক দিন টাকা পাঠা, এই চাপগুলো আসতো। কেউ কি চাকরি পেয়েছিল 19 কোটি টাকা দেওয়ার পর? কোথায় হলো, কোথায় আর চাকরি হলো না তো। টোটাল ব্যাপারটা আমি যা দেখছি, মাস্টার মাইন্ড অভিষেক ব্যানার্জি। সারা রাজ্যে এরকম কুন্তল, হাজার কুন্তল পাওয়া যাবে মার্কেট থেকে এরকম টাকা তুলছে এক সায়নীর পিছনে খরচা করতে, কারণ ও তো যুব নেতা, যুব সম্পাদক, সায়নী যুব সভানেত্রী, সায়নীর পিছনে খরচা করতো, কারণ ওকে ফ্ল্যাট দিয়েছে, ওর জন্য গাড়ি দিত, সেটাও আমার জানা আছে। তাহলে তার পিছনে খরচা করেছে। সায়নী ঘোষকে কুন্তল ঘোষ ফ্ল্যাট দিয়েছে? হ্যাঁ, এখন সেই প্রমাণ আমি দিতে পারবো না, তখন দিয়েছিল আমি জানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সাহেব টিভিএন বাংলায় দাবি করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। শুনুন। আমি অবধি ধরতে পারবে, আমি বারবার একই কথা যেটা বলছি। দেখুন, আমার সাহেব জীবনে এই সমস্ত কোনো ব্যাপারে কাউকে কখনো আজ অবধি এন্টারটেন করেনি, আমার ধারণা ভবিষ্যতেও করবে না, জীবনে না। এবার আপনি কখনো একটা ফোন কল দেখাতে পারবেন না অভিষেক ব্যানার্জিকে করেছেন, আপনি কখনো একটা দেখাতে পারবেন না যে আমি অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছি। আমার সাহেব এইভাবে নিজেকে ঠিক রাখে যাতে আপনারা কাদা ছেটাতে না পারেন। টিভির কেউ অভিষেক ব্যানার্জিকে স্ট্যাপ করতে গেলে আগে আমার পিঠে স্ট্যাপ করতে হবে, আমাকে না মেরে অভিষেক ব্যানার্জিকে কেউ মারতে পারবে না, এইরকম কথা বললাম। কৃতজ্ঞতার এই লেভেল, তার জন্য আমার জীবন গেলে আমি জীবন দিয়ে করব। আর অভিষেক ব্যানার্জি আমি জানি বলে এত কনফিডেন্স। এই যে আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই ভয়েস টেস্টে বা এই প্রসেসে ঠিক হয় কি? ভয়েস স্যাম্পল নেওয়ার জন্যে আমরা যে ধরনের রেকর্ডিং ডিভাইস ইউজ করি সেটা ইউজ হয় অ্যাকচুয়ালি ভয়েস স্পেকট্রোগ্রাম মেশিনে। জেনারেলি এটা গ্রাফিক্যাল, দিস ইজ এ গ্রাফিক্যাল ম্যাচিং বিকজ অবভিয়াসলি দেয়ার মাস্ট বি এ কোশ্চেন স্যাম্পল। মানে আমি কারো ভয়েস আগে রেকর্ডিং করে রেখেছি, সেইটাকে আমি ম্যাচিং করাতে হবে যে তার ভয়েস, সেটা প্রুফ করার জন্য। এখানে একটা সমস্যা আছে, যে কোনো একটি রোগ দীর্ঘকাল ধরে কেউ অসুস্থ, তাকে স্টেরয়েড চলছে, তার মেডিসিন চলছে, তার ভয়েসটা অনেক সময় বসে যায়, তার ভয়েসটা অনেক ক্ষীণ হয়ে যায়, সেক্ষেত্রে ওই প্রপার ম্যাচিং নাও হতে পারে। তারপরে হচ্ছে অনেকে ইচ্ছে করে গলার ভয়েসটা আমি ইচ্ছে করে আমার একটু ভারী করে, একটু লো করে, তখন হয় কি, এটা তো ফ্রিকোয়েন্সি ম্যাচিং, যেরকম আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, এক্স্যাক্টলি গ্রাফ ম্যাচ করানো হয় যে এটা এর ভয়েস। তো সেখানে এই ভয়েস স্যাম্পলিংটা কিন্তু কোনো করবোরেটিভ পিস অফ এভিডেন্স হিসেবে ইউজ করা যায়, নট অ্যাজ এ ডাইরেক্ট পিস অফ এভিডেন্স। রাজনৈতিক প্রতিহিংসায় মামলার অভিযোগ তুলে ফের হাইকোর্টে অভিষেক। মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুললেন বিচারপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন থানায় কত মামলা, পুলিশের কাছে রিপোর্ট চাইলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আর কি হলো জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী থেকে। শ্রাবন্তী, দেখো, কিছুটা যদি আমরা ফিরে যাই তাহলে আমরা দেখবো যে যখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, সেই সময় একই ধরনের মামলা তিনি করেছিলেন এবং তৎকালীন বিচারপতি রাজাশেখর মান্ঝা তিনি একটা রক্ষা কবচ শুভেন্দু অধিকারীকে দিয়েছিলেন যে বিরোধী দলনেতা হিসেবে তাকে বারবার এই ধরনের হেনস্থা না করা যাতে হয় এবং যে কোনো এফআইআর করার আগে
তাকে যেন একটা আদালতের অনুমতি চাওয়া যায়। এখন সরকার বদলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই একই ধরনের মামলা করেছেন। তার বক্তব্য, বিচারপতির এজলাসে সৌগত ভট্টাচার্য তার এজলাসে তার বক্তব্য যে রাজনৈতিক প্রতিহিংসা করা হচ্ছে। ইতিমধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন থানায় 8টি মামলা দায়ের করা হয়েছে। রোজ এই মামলার সংখ্যা বাড়ছে, কোথায় কত মামলা হচ্ছে সেটার অন্তত একটা লিস্ট দেওয়া হোক। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সংক্রান্ত সারা রাজ্য জুড়ে কত মামলা রয়েছে তার সম্পর্কে তারা রিপোর্ট একটা দাখিল করবেন আগামী বুধবার শুনানি। তবে বিচারপতির পর্যবেক্ষণ এখানে গুরুত্বপূর্ণ। তার বক্তব্য, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছে আদালত, সেক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে সহযোগিতা করতে অসুবিধা কোথায় রয়েছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী।